দুর্ভাগ্যের জায়গা হচ্ছে নারী ক্ষমতায়নের জন্য প্রধান শর্ত হচ্ছে তার রাজনৈতিক ক্ষমতা। রাজনৈতিকভাবে যে নারীর ক্ষমতায়নের জায়গাটা নিশ্চিত না হয়, সেই নারীর ক্ষমতায়নের জায়গাটা অন্যভাবে খুব বেশি সুদৃঢ় হয় না, হওয়ার সুযোগও থাকে না। যদি অর্থনৈতিক সক্ষমতা এক ধরনের তাকে শক্তিশালী করবার সুযোগ তৈরি করে। সেই জায়গায় খুব হতাশার জায়গায় বলতে হয়, আপা যে দলের প্রতিনিধিত্ব করছেন, এত বড় দল, এত সংখ্যক নারী, সেই দল উল্লেখযোগ্য সংখ্যক নারীদেরকে পার্লামেন্ট নির্বাচনে প্রতিনিধিত্ব করবার সুযোগ দিতে পারল না। যেই দলের প্রধান ৩ বার নারী হিসেবে বাংলাদেশের সরকার পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন, সেই দল এই ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এবং তাদের দলের নারী নেত্রীর সংখ্যা, অ্যাক্টিভিস্টের সংখ্যা অনেক। কিন্তু একটি রাজনৈতিক শক্তি যদি নারীর ক্ষমতায়নের প্রশ্নে এবং বৃহৎ রাজনৈতিক শক্তি পদক্ষেপ যদি না নিতে পারে, তাহলে নারী ক্ষমতা নিশ্চিত করার অন্য পথটা কী? আপা বলেছেন যে অর্থনৈতিক যে এই সক্ষমতা, এই পরিবারগুলোর অর্থনৈতিক যে সুযোগটা তৈরি হবে, তার মধ্য দিয়ে এক ধরনের তার পরিবারের ভিতরে সক্ষমতা তৈরি হবে, ক্ষমতায়ন তৈরি হবে। ২,৫০০ টাকা করে পাবে, ২,৫০০ টাকা করে পাবে। সেটার মধ্য দিয়ে খুব খুব ছোট্ট আকারে রাষ্ট্র একজন নারীর পাশে থাকবার একটা চেষ্টা হতে পারে। কিন্তু নারীর ক্ষমতায়ন বলতে যেটা বোঝায়, নারীর সংকট, নারীর সমস্যা, নারীর শিক্ষা, নারীর স্বাস্থ্য, এই সমস্ত প্রশ্নকে অ্যাড্রেস করে তার প্রতিনিধিত্ব নিশ্চিত করবার জন্য যে রাজনৈতিক ক্ষমতা, কর্তৃত্ব দরকার, সেটি কিন্তু নাই। আমাদের প্রধানমন্ত্রী নারী হন, বিরোধী দলের নেত্রী হন, নারীর প্রতিনিধিত্ব হন না। তিনি সরকারের প্রধান হন, কিন্তু নারীর প্রতিনিধিত্ব হয় না। উনি একজন নারী প্রধানমন্ত্রী, কিন্তু নারীর প্রতিনিধিত্ব বলতে যেটি বোঝায়, উনি একজন নারী, একজন এমপি, কিন্তু উনি নারীর প্রতিনিধিত্ব করছেন মানে নারীর যে সংকটের জায়গা এবং নারীর যে সম্ভাবনার জায়গা, নারীর যে ক্ষমতায়নের জায়গায় তার পক্ষে কথা বলবেন, তার সমস্যা চিহ্নিত করবেন, তার সুরক্ষা দেওয়ার জন্য লড়াই করবেন। সেই কাজটি কিন্তু আমার এই রাজনৈতিক ব্যবস্থার ভেতরে এখন পর্যন্ত হয়নি। এবং রাজনৈতিক দলগুলো অত্যন্ত পরিকল্পিতভাবে এই জায়গা থেকে অনেক পিছিয়ে আছে। এবং সমাজ যতটা এগিয়েছে, নারীরা রাজনৈতিক কর্মকাণ্ডে যতটা আরও বেশি অ্যাক্টিভেটেড হচ্ছে, সেখানে তাদেরকে পিছিয়ে রাখবার জন্য, তাদেরকে দূরে ঠেলে রাখবার জন্য রাজনৈতিক কর্তৃত্ব প্রবণ যে রাজনৈতিক দলগুলো, সেইটা কিন্তু আরও এগিয়ে রাখছে। আপনারা দেখেন বাংলাদেশের বিরোধী দল জামাত ইসলামী, পার্লামেন্টের বিরোধী দল, তার একজন নারী সদস্য নাই, তারা মনোনয়নও দেয় নেই। যারা সরকার গঠন করছে তাদের নারী সংখ্যা কত আপনারা জানেন? ৬ জন বিজয়ী হয়েছে, একজন আগের মানে রুমিন আপা তো দল থেকে সাসপেন্ড করা। ৬ জন মাত্র বিজয়ী হয়েছে। ১০ জন সম্ভবত, ১০ জন, ১১ জন বোধহয়, ১১ জন বোধহয় মনোনয়ন দিয়েছে। এটা তো একটা বিশাল মরুভূমির মতো অবস্থা, যে দেশের অর্ধেক সংখ্যক নারী, এবং নারী তার তার রাষ্ট্রের উৎপাদন উন্নয়নে যার যে বিশাল অবদান, সেই নারীদেরকে তার রাজনৈতিক কর্তৃত্ব বা ক্ষমতা আইনের ক্ষেত্রে বা নারীর সক্ষমতা তৈরি করবার ক্ষেত্রে পিছিয়ে রাখবার এক ধরনের অশুভ একটা প্রতিযোগিতা রাজনৈতিক দলসমূহের ভেতরে আছে। আমি ছোট্ট করে বলি, আমার দল নির্বাচনে অংশগ্রহণ করেছে, আমার দলের সিনিয়র সহসভাপতি মিসেস তানিয়ারা উনি নির্বাচন করেছে। আমি মাত্র ২৮ জন আমার প্রার্থী প্রতিযোগিতা করতেছে, তার ভিতরে ৮ জন আমার নারী সদস্য আমরা দেওয়ার চেষ্টা করেছি। ৮ জন, ২৮ জনের ভিতরে ৮ জন। এটি আমরা অনেক সাফল্যের বিষয় নয়, কিন্তু আমরা চেষ্টা করেছি যে এই কাজটা যেন সামনে এগিয়ে নিয়ে আসা যায়। কিন্তু যে সমস্ত রাজনৈতিক দলগুলোর সক্ষমতা অনেক বেশি, অনেক বড়, অনেক তার পরিসর অনেক বেশি, তারা এই কাজটি করবার ক্ষেত্রে সক্ষমতার পরিচয় দিতে পারেনি। যাই হোক, যে এই প্রসঙ্গটা আনলাম, এই নারীর ক্ষমতায়নের প্রশ্নটা, যতক্ষণ পর্যন্ত নারী রাজনৈতিকভাবে শক্তিশালী না হবে, রাজনৈতিক ক্ষমতার মালিক না হবে, রাজনৈতিকভাবে তার সিদ্ধান্ত গ্রহণ, নীতি গ্রহণ এবং বাস্তবায়ন প্রক্রিয়া, তার অংশীদারিত্ব আপনি যদি না দিতে পারেন, এবং নারীর সংকট সম্ভাবনা নিয়ে কথা বলবার জায়গা যদি তাকে না দিতে পারেন, তিনি নারী হোক, নারী হিসাবে প্রধানমন্ত্রী হোক, নারীর প্রতিনিধিত্ব করবেন।